নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে অর্থাৎ বিশ্ব অটিজম সচেতনতা দিবস, এবং এই দিনটিতে মুহূর্তে আপনারা যে শুভ উদ্বোধন দেখছেন সেটা আগরপাড়া সাড়ম্বরে পালিত হচ্ছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রতি বছর 2রা এপ্রিল পালিত হয়। আর এই দিনটিতে জাতিসংঘ বিশ্বজুড়ে বিভিন্ন দেশগুলিতে অটিজম আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে বা শিশুদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণে উৎসাহিত করেন, এবং এই দিনটি জাতিসংঘ সাধারণ পরিষদ দ্বারা স্বীকৃত, এবং যার ব্যতিক্রম হয়নি আমাদের দেশ ভারতবর্ষ। আর এই মুহূর্তে আমাদের একাডেমি হলে পালিত হচ্ছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। ओम सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहि तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहि। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। আজকে রোশনির তাদের যে সেন্টার ফর স্পেশাল চিলড্রেন তাতে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং রোশনি মানে আপনারা জানেন যে আলো, এবং আলোর দরকার সবার জীবনে। মানে একজন ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এবং সাধারণ শিশু থেকে শুরু করে স্পেশাল চাইল্ড, সবার জীবনে আলো দরকার। এবং তারই প্রতিরূপে আমরা আলো প্রজ্বলিত করলাম যে এই আলো আমাদের জীবনে বিভিন্ন রকম ভাবে আসে। পড়াশোনার মধ্যে দিয়ে আসে, ট্রেনিং এর মধ্যে দিয়ে আসে, পিতামাতার ভালোবাসার মধ্যে দিয়ে আসে, কোনো মানুষের সাহায্যের মধ্যে দিয়ে আসে, এবং সর্বোপরি ভগবানের আশীর্বাদের মধ্যে দিয়ে আসে। এই আলো আমাদের যারা আলোর উপাসনা করেন না বা আলোকে চান না বা আলোর প্রয়োজনীয়তা বুঝতে পারেন না, তাদের জীবনে অনেক রকম দেখা যায় যে হয়তো তাদের প্রথম জীবনটা খুব ভালো হলে পরে অনেক রকম কষ্ট এসে উপস্থিত হয়। রোশনি যে কাজগুলো করছেন বা এই ধরনের প্রতিষ্ঠান যারা, আমাদেরও সহ্য করে একটা ডিফারেন্ট নাম ব্লাইন্ড মেয়েদের জন্য প্রতিষ্ঠান আছে, এদের জন্য কাজ করাটা যেন খুব ধৈর্য চাই। আজকালকার দিনে মানুষ সহজে রেগে যায়, একটা কথা দুবার জিজ্ঞেস করলে রেগে যায়, টিচাররাও রেগে যান। যেটা কোনো ছাত্র জিজ্ঞেস করে স্যার বুঝতে পারলাম না, 2বার 3বার বলে টিচার রেগে যায়, হ্যাঁ এটা বললাম বুঝতে পারলি। সুতরাং এদের নিয়ে কাজ করতে গেলে রেগে যাওয়াটা চলবে না। আগে গিয়ে চলে আসে, এরা একটা প্রশ্ন 10 বার 15 বার 20 বার করবে, এটাই হচ্ছে রোশনি। অর্থাৎ আপনি যে তাকে উত্তর দিচ্ছেন ধৈর্যের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, সতর্কতার সঙ্গে, এটাই হচ্ছে রোশনি, এটা হচ্ছে আলো। আমি একটা বাড়িতে গেছিলাম, বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়। এক ভদ্রমহিলার এরকম একজন মেন্টালি রিটার্ডেড বাচ্চা ছিল। তো সে বাচ্চাটার বয়স প্রায় 17-18 হবে। তার মা আমাকে বলছে যে মহারাজ, যে এইরকম আমার ছেলেটাকে নিয়ে আমি কষ্টের মধ্যে আছি, এরকম আছি কেন? অনেকে মনে প্রশ্ন জাগে যে ঈশ্বর হয়তো সবাইকে সমান দিচ্ছেন না বা সবাইকে সমান করছেন না, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সেটা সত্য নয়। তার কারণ যে সূর্য যখন কিরণ দেয় সবার উপরেই দেয়, কিন্তু মিডিয়ামটা কেমন তার উপর নির্ভর করে। অর্থাৎ যদি জলের সূর্য একরকম, পাথরের সূর্য রিফ্লেকশন একরকম, কাঠে একরকম, সুতরাং সূর্য সবার উপরেই কিরণ দিচ্ছে, বাট where it will be reflected, it depends on the medium। অর্থাৎ ভগবানের করুণা সবার উপরেই আছে,
এটা আমাদের ভ্রান্ত ধারণা। অনেক সময় আমরা সংসারের বিভিন্ন যাতনায় পড়ে হোক, ব্যক্তিগত সমস্যায় পড়ে হোক, এক্সপিরিয়েন্সে অনেক সময় ভাবি এই সংসারে তাহলে ঈশ্বর নামে যিনি আছেন তিনি সবাইকে সমান দেখেন না। এটা একটা জেনারেল কোশ্চেন, কিন্তু এটার উত্তর হলো যে আমরা সাধারণত ঈশ্বর তত্ত্ব, সূর্য তত্ত্ব একই। আমরা যারা হিন্দু ধর্মে আছেন বা অন্য ধর্ম যারা আছেন তারা সূর্যকে শক্তির কেন্দ্র মনে করেন। আমাদের যে গায়ত্রী মন্ত্র বলুন বা অন্যদের যারা সূর্য উপাসনা করেন, সূর্য একটা ঈশ্বরের প্রতীক। কারণ আজকে পৃথিবী সূর্য ছাড়া কিছু নেই। পৃথিবী একদিক থেকে সূর্যের সন্তান, কেন পৃথিবী সূর্য থেকে এসছে আর আমরা সবাই সূর্য থেকে এসছি। উই আর অল চিলড্রেন অফ সান। সূর্যের কিরণ যেমন সর্বত্র আছে, সূর্য কোন রকম বিভেদ করেন না। তিনি গঙ্গার জলের উপরে কিরণ দেন, আবার তিনি যেটা শ্মশান তার উপরে কিরণ দেন, তিনি কবরখানা তার উপরে কিরণ দেন, তিনি সিমেট্রি তার উপরে, সব জায়গায় কিরণ দেন। সূর্যের কিরণে কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্সটা মিডিয়ামে আছে। অর্থাৎ আমরা যারা বড় হচ্ছি, আমরা যারা সংসারে আছি, আমাদের মিডিয়াম সবার সমান নয়। কারোর মধ্যে সাত্ত্বিক গুণ বেশি, কারোর মধ্যে সাত্ত্বিক গুণ কম, কারোর মধ্যে বুদ্ধি বেশি, কারোর মধ্যে বুদ্ধি কম, কারোর মধ্যে একটা ফ্যামিলি ট্র্যাডিশন খুব ভালো, কারোর মধ্যে কম, কারো কেউ একবার বললে শোনে, কারো 10 বার বললেও শোনে না। অর্থাৎ ডিফারেন্সটা হচ্ছে মিডিয়ামের উপর। যেমন প্রকৃতিতে ধরুন আম গাছ আছে, আবার লঙ্কা গাছও আছে। লঙ্কা খেলে ঝাল লাগে, তাই একই মাটি থেকে আম গাছও হচ্ছে, আম পাকলে খেলে মিষ্টি লাগে, লঙ্কায় ঝাল লাগে। তাই এটা বীজের উপর নির্ভর করছে, এটা মাটির উপর নির্ভর করছে না। সুতরাং আমরা প্রত্যেকে বীজ, সেই বীজের ডিফারেন্সিয়েশনের জন্য আমরা ডিফারেন্স টাইপের আমরা জীবনে অভিজ্ঞতা উপলব্ধ করি, জীবনের সমস্যা উপলব্ধ করি, জীবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এর জন্য কিন্তু ঈশ্বরকে আমি কোনো রকমের দোষারোপ করতে চাই না। এবারে আসি, সেই মহিলা যখন বললেন যে মহারাজ আমার এরকম ছেলে, তো আমি তো পারতপক্ষে কোনো রকম অন্যায় কিছু করিনি, তাহলে আমার এই ছেলের আমাকে খাইয়ে দিতে হয়, আমাকে শোয়াতে হয়, আমাকে ওঠাতে হয়, সারাক্ষণ থাকতে হয়। তা আমি তাকে একটা মোটামুটি একটা অ্যান্সার দিলাম, যেটা হঠাৎ করেই দিলাম, চিন্তা ভাবনা করে না, কিন্তু পরে মনে হচ্ছে অ্যান্সারটা অনেকটা লজিক্যাল। সেটা হচ্ছে এরকম যে আমি বললাম দেখুন, জগতে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, ধরুন একটা লোককে আপনার ভালো লাগলো, তার পাশে একটা লোককে ভালো লাগছে না, হোয়াট ইজ দ্য মানে রিজন? একজন লোক কথা বলছে আপনার ভালো লাগছে, আর একজন কথা বলছে মানে কতক্ষণ নেমে গেলে ভালো, দুজনেই মানুষ। তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে কেন? আপনি একজন মানুষ, কারো কথা আপনার, কারো গান, কোনো গান শুনতে ভালো লাগছে, আবার হয়তো কোনো একটা গান মনে হচ্ছে গানটা বন্ধ করে ভালো হয়। তাহলে আপনার মধ্যে চয়েসটা এলো কোথা থেকে? অর্থাৎ আপনার মধ্যে বাছার প্রবণতা এলো কোথা থেকে? আপনি একজনকে ভালোবাসছেন, একজন বাসছেন না, একজনকে পছন্দ করছেন, একজন করছেন না। এই যে ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে আমরা বলি এটা পূর্ব জন্মের ব্যাপার। পূর্ব জন্ম থেকে যার সঙ্গে যার সম্পর্ক থাকে সেই তারা পরবর্তী আর মিলিত হয়। আমি আরো গভীরে যাচ্ছি। মনে করুন সংসার জীবনে কেউ প্রবেশ করেছে, স্বামী স্ত্রীর যে ইনি এর স্বামী হবেন বা ইনি এর স্ত্রী হবেন, এটা কিন্তু হয়তো তার জন্ম কলকাতায়, বিয়ে হয়ে গেল আমেরিকায়, সেটাকে চিনতেও না। তো আমরা বলি, হয়তো অনেকে এটা বিশ্বাস করবে না, এটা হচ্ছে অনেক কিছু, সেটা পূর্ব জন্মের সম্পর্ক, আমরা সেগুলো জানি না, ভুলে যাই। আমাদের মাইন্ডের 3টে স্তর আছে, একটা হলো কনসিয়াস লেভেল, যেখানে কথা বলছি, সাবকনসিয়াস লেভেল, যেটার মধ্যে অনেক কিছু আমি জানি না, একটা সুপার কনসিয়াস লেভেল, যেটাও আমার জানার বাইরে। কিন্তু মনের 3টে স্তর আছে। আমি সেটা মহিলাকে বললাম যে আপনি হয়তো আগের জন্মে পুত্র আপনাকে ছেড়ে চলে গেছিল বা কন্যা ছেড়ে চলে গেছিল, আপনি মনে করতেন আমার ছেলে ছেড়ে চলে গেল, ও সবসময় থাকলে ভালো হতো। সে হা পুত্র, হা মানে যদি মেয়ে হয় হা, তার নাম যে কোনো তার নাম করে, যে আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেল, আমার ছেলে ছেড়ে চলে, সে হাউ তাস করতে করতে আপনি জীবন ত্যাগ করেছেন। অর্থাৎ পুত্র কামনার জন্য বা সন্তান বা মেয়ের সংস্পর্শ লাভের জন্য, তার ভালোভাবে পাওয়ার জন্য আপনি সারা জীবন এই করতে করতে দেহ ত্যাগ করেছেন। এখন ভগবান এমন করেছে যে ছেলেকে সবসময় আপনাকে থাকতে হবে। এখন আপনি চাইলেও তাকে ছাড়তে পারবেন, এখন সারা জীবন তার সঙ্গে থাকতে হবে। এবং এই জন্যই ভগবান আপনাকে এমন ভাবে দিয়েছেন যে দেখো, তুমি এক সময় এক জীবনে হয়তো তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেছিল বা তোমার কথা শোনেনি বা যে কোনো কারণে হোক, তার জন্য তুমি হাউতাস করেছিলে,
পুত্র হোক বা কন্যা হোক, সে তোমার জীবনে এখন এমন ভাবে এসছে, তাকে ছেড়ে তোমার থাকার উপায় নেই, এখন তোমাকে সারা জীবন সেটাকে পালন করতে হবে। এটা ভগবানের একটা, আপনার যে চাহিদা ছিল তারই একটা প্রকাশ। সুতরাং সেইভাবে নিয়েই আপনারা এদেরকে এগিয়ে নিয়ে যান, এবং আমরা বিশ্বাস করি যে এদের মধ্যে এক্সট্রা কোয়ালিটি থাকে। কারণ আপনারা যারা ভারতীয় দর্শন পড়েছেন বা সাহিত্য পড়েছেন জানবেন, একজন ঋষির নাম ছিল অষ্টাবক্র। অষ্টাবক্র সংহিতা আমাদের পড়তে হয়, তিনি তার কথা, অষ্টাবক্র সংহিতা গীতার থেকেও, আমরা গীতার কথা জানি, বাট ইফ ইউ রিড অষ্টাবক্র গীতা, দ্যাট ইজ মোর দ্যান ভগবত গীতা। ভগবত গীতার থেকেও আরো উঁচু স্তরের কথা সেখানে আছে। তিনি অষ্টবক্র ছিলেন, তিনি হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। সুতরাং দেবত্ব, মানবত্ব, তার মনুষ্যত্বের বিকাশ এগুলো কোনো প্রতিবন্ধকের উপর নির্ভর করে না। সবার মধ্যে সে ক্ষমতা আছে, সবার মধ্যে সেই যোগ্যতা আছে, শুধু পরিবেশ চাই। সেই পরিবেশ আমরা ক্রিয়েট করি। রোশনি যেমন করছেন, আমি প্রার্থনা করি পিতামাতা বা আত্মীয় স্বজন যারাও তারা যেন করেন, এবং করে জানে এদের মধ্যে যে ভালো জিনিসটা প্রকাশ পায়, এদের লাইফটা যেন ফ্রুটফুল হয়। এই বলে আমি নমস্কার জানিয়ে আপনাদের বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই মহারাজকে। এবার খুব সুন্দর গান শুনবো। রশনি, সেন্টার ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস, বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে গড়ে উঠেছে রশনি। আজ বিশ্ব সচেতনতা দিবসে রশনির পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আগরপাড়া স্বামী বিবেকানন্দ একাডেমি হলে। সরাসরি সেই অনুষ্ঠান আপনারা দেখছেন 7 নিউজের পর্দায়। ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। আমার একটা মিটিং আছে আর্জেন্ট, আপনাদের থাকলে ভালো লাগতো, সুতরাং আপনাদের আইন থেকে লিভ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ছোট্ট সম্বর্ধনা। শুনি বাবুর গান, আলোকের এই ঝর্ণা ধরে। হ্যালো হ্যালো, 1 2 3 স্টার্ট। আলো গেলে ঝর্ণা ধারায় ধরিয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা তুলার ঢাকা ধরিয়ে দাও। আলো গেলে ঝর্ণা ধারায় ধরিয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা তুলার ঢাকা ধরিয়ে দাও। আলো গেলে ঝর্ণা ঢালায় ধরিয়ে দাও। আমার মাঝে ঝুলিয়ে আছে ঘুমেলে ঝালে, আজ এই সকালে ধীরে ধীরে কাল কপালে। আমার মাঝে ঝুলিয়ে আছে ঘুমেলে ঝালে, আজ এই সকালে ধীরে ধীরে কাল কপালে। এই উনুর আলোর সোনার খাটি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোর পাগল প্রভা ধাওয়া। সেই আমাদের হৃদয় আবার ছুঁয়ে দাও। আলো গেলে ঝর্ণা ঢালায় ঘুরিয়ে দাও। আজ দেখিলে আনন্দ ধারায় ধরিয়ে দাও, মনের কোণে সব দীনতা বলে লতা ধরিয়ে দাও।
খেলের আনন্দ ধালায় ভরিয়ে দাও মনের কোণে সব শীততা বলে লতা ধরিয়ে দাও আমার পালানি বিদায় ঘুমিয়ে আছে অভিত গাছ তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তার আমার পালানি বিদায় ঘুমিয়ে আছে অমৃত গাছ তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তার তালে আগুন ঢেলেই জাগুলতি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের আওয়াজ সেই হতে হৃদয় আবার ছুঁয়ে দাও আলো গেলে ঝাঁটা ঢালায় ছুঁয়ে দাও আপনাকে এই লোকী এলাকা গোলায় ঢাকা ধুইয়ে দাও আলো গেলে ঝর্ণা ঢালায় ধুইয়ে দাও নমস্কার অসাধারণ ডক্টরদের প্যানেল ডিসকাশন শুরু করবো তার আগে যে কথা প্রথমে বললাম যে রোশনাইয়ের ডিঙ্গা ভাসানো তো রোশনাইয়ের যাত্রাপথ আমরা একটা স্লাইড শোর মাধ্যমে দেখে নেবো দ্য জার্নি অফ রোশনাই অটিজম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আন্তর্জাতিক সামাজিক ব্যবস্থার বিভিন্ন দেশগুলোর মধ্যে প্রত্যেক বছর 2রা এপ্রিল এই বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়। মানসিক বিকাশ সংক্রান্ত ব্যাধিতে আক্রান্তদের সম্পর্কে গবেষণা, রোগ নির্ণয়, চিকিৎসা প্রদান এবং তাদের সামাজিক গ্রহণযোগ্যতার মতো বিষয়গুলি নিয়ে বিভিন্ন দেশ ইতিমধ্যেই কাজ করছে এবং স্বীকৃতি হিসেবে 2রা এপ্রিল দিনটিকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালিত হয় গোটা বিশ্ব জুড়ে। আর আজ এই মুহূর্তে আগরপাড়ায় বিবেকানন্দ একাডেমি হলে, স্বামী বিবেকানন্দ একাডেমি হলে সামান্য যান্ত্রিক গোলযোগ হচ্ছে। সো প্লিজ বিয়ার উইথ আস।
বিগত কয়েক বছর ধরে পালিত এই বিশ্ব অটিজম সচেতনতা দিবসগুলোর মধ্যে নির্দিষ্ট কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন আনুষ্ঠানিকভাবে সচেতনতা সৃষ্টিকারী ডাকটিকিটের উদ্বোধন করা হয়েছে। অটিজম অক্ষমতার মধ্যেও কিন্তু বহু প্রতিভা লুকিয়ে থাকে। কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন একটি শিশু, সে কিন্তু খুব সুন্দর একটি গান গাইলেন। সেই গানের মধ্যে দিয়েই তার প্রতিভা উঠে এলো। সুতরাং অতি যত্ন সহকারে যদি এই বিশেষ ক্ষমতা সম্পন্ন বা অটিজম আক্রান্ত মানুষগুলোকে একটু যত্ন করে গুরুত্ব দিয়ে ধৈর্য ধরে তাদের লালন পালন করা যায়, তাহলে তাদের মধ্যেও লুকিয়ে থাকা প্রতিভার বিকশিত হয়। সে কারণেই তাদেরও শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উন্নতি সাধনের জন্য চেষ্টা করা হয়। তেমনই রোশনাইয়ের একটি সংস্থা, যারা এই অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে তাদের প্রতিভার বিকাশে সচেষ্ট হয়েছে এবং তাদেরই গৃহীত অনুষ্ঠান আপনারা এই মুহূর্তে দেখছেন। তাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান এই মুহূর্তে আপনারা দেখছেন আগরপাড়া স্বামী বিবেকানন্দ একাডেমি হলে। লোকজনের ছবি এখন অন্ধকারে দেখা যায়। আমরা সকলেই জানি যে জন্মের পর থেকে প্রত্যেক শিশু কিন্তু একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত একই ধরনের আচরণ করে। তার হাসি, তার কান্না, তার বিভিন্ন বিষয়ে এক্সপ্রেশন, মজা করা বা খেলাধুলো করা, কিন্তু প্রত্যেক শিশুর মধ্যে এটা স্বাভাবিক বিকাশ। কিন্তু যখন কোনো শিশু বয়সে বড় হয় অথচ কারোর কথা শুনতে বা কারোর সঙ্গে কথা বলতে বা সামাজিক ক্ষেত্রেও ইন্টারাক্ট করতে অসুবিধার সম্মুখীন হয়, তখন সেই শিশুটি অটিজমের লক্ষণ রয়েছে বলে মনে করা হয় বা চিকিৎসকের পরামর্শ নিতে হয়। প্রতি বছর 2রা এপ্রিল দিনটি অটিজম সচেতনতা দিবস পালিত হয়। আর এই বিশেষ দিনটির একমাত্র উদ্দেশ্য হলো মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টিকারী এই যে রোগ অটিজম সম্পর্কে মানুষকে সচেতন করা এবং অটিজম আক্রান্তদের যথাযথ যত্ন, স্নেহ, মমতা দিয়ে তাদের যে প্রতিভারা রয়েছেন তাদের উৎসাহিত করা। প্রথমেই মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর পায়েল তালুকদারকে। Dr. Talukdar is an associate professor and head of the Department of Psychiatry of R.G. Kar Medical College. She is also a nodal officer in District Mental Health Program, North 24 Parganas. Dr. Payal Talukdar ke সম্বর্ধনা জানানোর জন্য আমি আদুইক বর্মাকে ডাকবো।
আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রশ্মির উদ্যোগে অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বিশ্ব অটিজম সচেতনতা দিবসের দিন। প্রতিভা এবং সম্ভাবনায় পরিপূর্ণ থাকে, কিন্তু এই অটিজম আক্রান্ত শিশুরা তাদের ভালো দিকগুলো, তাদের গুণগুলো সঠিকভাবে জীবনে যদি বিকশিত হওয়ার সুযোগ করে না দেওয়া যায়, তাহলে কিন্তু তারাও জীবনে সঠিক লক্ষ্য অর্জন করতে পারে না। তাই এরপর আমি মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর কৌস্তভ রয় মহাশয়কে। ডক্টর কৌস্তভ রয় is one of the Kolkata's most renowned and skilled consultant in the field of homeopathy with several years of clinical experience in this field. Dr. Roy acquired his BHMS from the West Bengal University of Health Sciences and completed his house staffship in internal medicine from Mahesh Bhattacharya Homeopathic Medical College and Hospital, Government of West Bengal. ডক্টর কৌস্তভ রয় মহাশয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি রুদ্রনীল দাসকে মঞ্চে ডাকবো। এরপর আমি মঞ্চে আসতে আমন্ত্রণ জানাবো শ্রীমতী অনিন্দিতা মুখার্জি মহাশয়াকে। শ্রীমতী অনিন্দিতা মুখার্জি is a psychologist with 27 years of experience associated with Uttarpara Raja Pyare Mohan College and Shivnath Shastri College, along with some other educational institutes and with different NGOs. She is an executive member of Association of Rehabilitation Psychologists and Professionals, India. She is the president of We Are Together. It's a psychological support group. She is also the vice president of Belgachia Onkur Foundation. শ্রীমতী মুখার্জিকে সম্বর্ধনা জানানোর জন্য আমি বিধান মণ্ডলকে স্টেজে রাখবো। এরপর আমি মঞ্চে আসতে অনুরোধ করব শ্রীমতী ডক্টর শ্রীময়ী তরফদারকে। ডক্টর শ্রীময়ী তরফদার is a gold medalist in MPhil in chemical psychology from the Department of Psychology, University of Calcutta. She completed her PhD from the University of Calcutta. She is the coordinator of the Department of Psychology at the West Bengal State University, Barasat. She has received the G.G. Prabhu Award from the Department of Psychology, Calcutta University, and the Durgananda Sinha Memorial Award for her doctoral work on obsessive compulsive disorder from the National Academy of Psychology. She is a corporate trainer and a consultant clinical psychologist who is specialized in areas related to anxiety disorders and personality disorders. She has published around 20 papers in journals of national and international repute. Recently, she has co-edited and authored a book on OCD, published internationally by Sage. She is a known face on mass media and frequently appears on the mental health related shows on regional and national television channels and on radio to promote awareness of mental health to communicative level.
ডক্টর শ্রীময়ী তরফদারকে সম্বর্ধনা জানানোর জন্য আমি রুদ্রায়ণ তরফদারকে স্টেজে ডাকবো। আপনাদের সবাইকে আমরা রোশনাইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের টাইট শিডিউল থেকে সময় ম্যানেজ করে আসার জন্য। উই এক্সট্রিমলি থ্যাঙ্কফুল। ডক্টর পায়েল তালুকদারকে প্রথমেই আমি রোল অফ মেডিসিন ইন অটিজম নিয়ে দু চার কথা একটু বলেন অনুরোধ জানাবো। সবাইকে আমার নমস্কার জানাই, আর রোশনাইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ধৈর্য ধরে বসে আছেন, ছোট ছোট বাচ্চাগুলো খুব দৌড়দৌড়ি করছে দেখতে পাচ্ছি, খুব কষ্ট করেই বসে আছেন। বেশি কথা বলতে চাইছি না। আপনারা এখন অনেকটাই জানেন, যাদের ঘরে এই বাচ্চা আছে তারা অনেকটাই জানেন যে অটিজম জিনিসটা কি, কিভাবে প্রেজেন্ট করে, কোন বয়সে প্রেজেন্ট করে, এগুলো আপনারা জানেন। এখন হয়তো দেখেন যে আপনাদের প্রেসক্রিপশনের সাইডে অটিজম না লিখে লেখা হয় ASD, মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, দেখেছেন তো? আচ্ছা, তো এইটা হচ্ছে অটিজম স্পেকট্রাম মানে কি? স্পেকট্রাম মানে একটা ছাতার মতন ব্যাপার। ছাতার একদিকটা হচ্ছে যাদের খুব মাইল্ড সিমটম, আর আরেকটা দিকে হচ্ছে যাদের খুব সিভিয়ার সিমটম। আপনারা অনেকেই দেখেছেন যারা এই চিকিৎসার মধ্যে আসেন যে অনেক বাচ্চা একদম একটা কথাও বলে না। অটিজমের প্রায় 30% বাচ্চার কোনো স্পিচ নেই। তাদেরকে নিয়ে চলাটা খুব সত্যিই খুব কষ্টকর, কারণ তাদের থেরাপি দেওয়া বা অন্য যে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি আছে, স্পিচ থেরাপি আছে, এগুলো খুব মানে ট্রাবলসাম হয়ে যায় এগুলোকে অ্যাপ্লাই করা। আর আরেকদিকে আছে অ্যাসপারজার, যাদেরকে বলা হয় হাই ফাংশনিং অটিজম, মানে তাদের বুদ্ধিমত্তা বা পড়াশোনা, ল্যাঙ্গুয়েজ এগুলোতে খুব একটা এফেক্ট করে না। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসপারজারের ডায়াগনোসিস কিন্তু অনেক পরে গিয়ে হয়। অনেক সময় হাই স্কুলে গিয়েও তার ডায়াগনোসিস হচ্ছে অ্যাসপারজার, তার আগে বাকি ব্যাপারটা সে হয়তো অনেকটা ম্যানেজ করে ফেলছে। এবার আরেকটা কথা বলবো রিগার্ডিং মানে কেন হয় সেই ব্যাপারটা নিয়ে আপনাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকে, শুনেছেন যে এটা খানিকটা বংশে থাকে, জিন ঘটিত ব্যাপার। জিন আর এনভায়রনমেন্ট দুটোতেই বলা হয় যে অটিজমের জন্য দায়ী, কিন্তু কতটা দায়ী আর কিভাবে দায়ী সেই নিয়ে কিন্তু এখনো যে গবেষণা সেটা ঐকমত্যে আসতে পারেনি। সেই জন্য একটা জায়গা তৈরি হয়ে আছে যে কিভাবে আমরা এটাকে আটকাতে পারি সেই নিয়ে কিন্তু এখনো বিশেষ কিছু বলা যাচ্ছে না। এবার হচ্ছে ধরুন সন্তান যখন মায়ের পেটে থাকে, এখন তো অনেক কিছু টেস্ট হয়, আপনারা করেন আলট্রাসোনোগ্রাফি, অ্যানোমালি স্ক্যান, ডাবল মার্কার, ট্রিপল মার্কার, কোয়াড্রুপল মার্কার, এগুলো কোনোটা করেই কিন্তু অটিজম ধরা যায় না। এগুলো হচ্ছে যে স্ট্রাকচারে কোনো যদি প্রবলেম থাকে বাচ্চার তাহলেই ধরা যায়, আদারওয়াইজ এটা ডিটেক্ট করার কোনো উপায় নেই। তবে অনেক অল্প বয়স থেকেই, ধরুন 6 মাস 1 বছর বয়স থেকেও অনেক সময় কিছু কিছু সিমটমে বোঝা যায় যে এর একটু সমস্যা হচ্ছে। আপনারা জানেন যে আই কন্ট্যাক্ট ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যে মায়ের সঙ্গে বা বাড়ির লোকের সঙ্গে আই কন্ট্যাক্ট করা বা জড়িয়ে ধরলে সেটাতে খুশি হওয়া, সেই জায়গাগুলো কিন্তু সমস্যা তৈরি হয়। তো অনেক সময় যেটা আমাদের প্রবলেম হয়, অনেক বাচ্চা কথা বলে না। মানে আমি এটা কারোর প্রতি মানে কিছু মানে লেভেল করতে চাইছি না কাউকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে কথা বলতে না পারা বা কিছু কিছু সিমটমস আছে যেগুলো কিন্তু ইগনোরড হয়। অনেকেই ভাবে ঠিক আছে 6 মাস 1 বছর দেখা যাক, তারপরে ভাবা যাবে, এটা অন্য কিছু নয়, এটা অটিজম নয়, এটা হয়তো এমনি ঠিক হয়ে যাবে। এই করে কিন্তু অনেক বাচ্চার ডিটেকশন অনেক ডিলে হয়। এখন যেটা আছে এমচ্যাট বলে একটা নাম শুনেছেন হয়তো আপনারা, একটা স্কেল আছে, সেটাতে কিন্তু মানে বাচ্চার রিস্ক কতটা অন্তত সেটুকু 2 বছর বয়সেও আপনি ডিটেক্ট করতে পারবেন যে হাই রিস্ক কিনা। সেক্ষেত্রে পরবর্তীকালে আপনারা অনেকেই শুনেছেন যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট বানিয়েছেন তারা হয়তো জানেন যে ঈশা বলে একটা স্কেল আছে, ইন্ডিয়ান স্কেল অফ অটিজম অ্যাসেসমেন্ট। এটা দিয়েই কিন্তু কতটা সিভিয়ারিটি এবং সার্টিফিকেট দুটোই করা হয়। এখন হয়তো আপনারা আমাকে বলবেন যে অটিজম আগের থেকে এখন অনেক বেশি ডায়াগনোসিস হচ্ছে, কেন হচ্ছে?
এটার প্রথম কারণ হচ্ছে বাবা মা অ্যাওয়ার্ড হয়েছেন। আগে বাবা মারা এতটা জানতেন না, খবর রাখতেন না, এখন তারা অনেক আগে এগিয়ে আসেন। কিছু একটা সিমটম তাদের যদি সন্দেহজনক মনে হয় তারা কিন্তু এসে ডাক্তারের কাছে বলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্রাইটেরিয়া কিছু চেঞ্জ হয়েছে, যার জন্য এটা ডিটেকশন করা আমাদের পক্ষেও ইজি হয়েছে। আর একটা হচ্ছে যে এই যে টেস্ট গুলো হচ্ছে, এই টেস্ট গুলো যেটা ইশার কথা বললাম, এমচ্যাটের কথা বললাম, এগুলো হচ্ছে স্পেসিফিক্যালি অটিজমের জন্য। যেটা আগে হতো, মানে ধরুন 2018-র আগে পর্যন্ত এই সব বাচ্চাকে কিন্তু মেন্টালি রিটার্ডেড বা এই ধরনের বুদ্ধি কম বাচ্চার মধ্যে ফেলে দেওয়া হয়। এখন যেটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মানে এমআর মানে মেন্টাল রিটার্ডেশন বা আইডি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এখন কিন্তু আপনারা যাদের কাছে ডিসেবিলিটি সার্টিফিকেট আছে তারা এখন জানেন যে এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের একটা আলাদা পয়েন্ট আছে, আর মেন্টাল রিটার্ডেশন বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি তার জায়গাটা আলাদা আছে। ফলে হচ্ছে এদের কিছু স্কুলেও সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কারণেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেই এটা আলাদা করে করা হচ্ছে। আর একটা তো জিন আর এনভায়রনমেন্টের কথা বললাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অনেকে হয়তো শুনে থাকবেন বা কেউ কেউ হয়তো খানিকটা বিশ্বাসও করেন যে ভ্যাকসিনের সঙ্গে অটিজমের একটা রিলেশন আছে। স্পেশালি এমএমআর ভ্যাকসিন, মামস মিজলস রুবেলা, যেটা ইউজুয়ালি 15 থেকে 18 মাস বয়সের মধ্যে দেওয়া হয়। কিন্তু এটা একদমই ভ্রান্ত ধারণা। এটা মানে সারা পৃথিবীতেই যে অটিজমের উপর রিসার্চ চলে সেটাতে দেখা হয়েছে যে এমএমআর ভ্যাকসিনের সঙ্গে অটিজমের কোনো রকম কোনো যোগাযোগ নেই, ইভেন কোনো ভ্যাকসিনের সঙ্গেই যোগাযোগ নেই। তার জন্য যে মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের যে বাচ্চা, তারা যেন কখনো কোনো ভ্যাকসিন থেকে বঞ্চিত না হয়, এটা মাথায় রাখবেন। আগে আরেকটা জিনিস বলা হতো যে প্যারেন্টিং বা স্পেশালি মায়েদের কথা বলা হতো যে রেফ্রিজারেটর মাদার, যে মা খুব মায়ের শীতল ব্যবহারের জন্য অটিজম হচ্ছে বাচ্চাদের, সেই যুক্তিটাও পুরো খণ্ডন হয়ে গেছে। এবার খানিকটা আসছি যে ওষুধের কথায়, যেটা আমাকে বলতে বলা হলো যে রোল অফ মেডিসিন। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে অটিজমের মেইন সিমটম কি কি, আমি আর সেগুলোর মধ্যে যাচ্ছি না। এবার মেইন সিমটম যেটাকে আমরা বলি কোর সিমটম, CORE, কোর সিমটম অফ অটিজম, সেটার কিন্তু কোনো চিকিৎসা নেই। এটা একদম পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে। কোনো রকম ভাবেই এটার কোনো চিকিৎসা করা যাবে না। এবং অটিজম কিন্তু একটা লাইফ লং ডিজিজ, এটা মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু একটা নিউরো ডেভেলপমেন্টাল, মানে আমার বাচ্চাটা বড় হবে, বাড়বে, কিন্তু তার ডেভেলপমেন্টাল প্রসেসটা একটু অন্যরকম হবে, নর্মালি চলবে না, এটা মাথায় রাখতে হবে। এবং এটার যে কোর সিমটম, তার জন্য কোনো ওষুধ হয় না, মানে এখনো পর্যন্ত কোনো ওষুধ নেই। তাহলে ওষুধ কেন দেওয়া হয়? ওষুধ দেওয়া হয় যখন বাচ্চার মধ্যে খুব বেশি অস্থিরতা হচ্ছে, সে খুব রেগে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, বা তার কোনো ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে। এটা ভীষণ হয়, আপনারা দেখেছেন যে অটিজমের বাচ্চাদের ভীষণ স্লিপ ডিস্টারবেন্স হয়। এছাড়াও অনেক সময় দেখা যায় তাদের মধ্যে এপিলেপসি থাকতে পারে, তাদের মধ্যে একটা আরেকটু বড় যখন হবে, খুব ছোট না, একটু বড় যখন হলো, তখন তাদের মধ্যে ডিপ্রেশন আসতে পারে, অ্যাংজাইটি আসতে পারে। এই জায়গাগুলো চিকিৎসার দরকার। বা আরেকটা যেটা যে আপনারা শুনেছেন অনেকেই ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। বাচ্চা খুব দুরন্ত, তার অ্যাটেনশনে প্রবলেম হচ্ছে, সে মানে কোথাও লাইনে দাঁড়াতে চাইছে না, সবসময় এগিয়ে গিয়ে গিয়ে কথা বলছে, চুপ করে বসতে পারছে না। সেই জায়গায় যদি অটিজমের সঙ্গে ADHD থাকে, অটিজমের সঙ্গে এপিলেপসি থাকে, অটিজমের সঙ্গে অন্য আরো সাইকিয়াট্রিক কিছু কোমরবিডিটি, আপনারা কোভিড এর পর থেকে কোমরবিডিটি কথাটা সবাই জেনে গেছেন যে কোমরবিডিটি জিনিসটা কি। বড়দের যেমন আমরা বলি সুগার, প্রেশার, থাইরয়েড, এগুলো হচ্ছে সব কোমরবিডিটি। এবার এই বাচ্চাদের কোমরবিডিটি হচ্ছে এপিলেপসি, স্লিপ ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, গ্যাস্ট্রিক আপসেট মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম, এদের অনেকেরই খুব বেশি হয়। এটাও আপনারা খেয়াল রাখবেন, সেইভাবে এদের ওষুধপত্র দেওয়া বা কিছু এগুলো করতে হয়। তো এই কোমরবিডিটি যদি থাকে তাহলে কিন্তু এই কোমরবিডিটি চিকিৎসা করতে হবে। ধরুন ASD বাচ্চার সঙ্গে এপিলেপসি আছে, তাহলে কিন্তু সেই এপিলেপসি চিকিৎসা করতে হবে। যদি তার স্লিপ ডিস্টারবেন্স হয় তার জন্য চিকিৎসা করতে হবে। এবার সেটাও হচ্ছে ওষুধগুলো কিন্তু অ্যাপ্রুভড ওষুধ আছে, FDA অ্যাপ্রুভাল যেটা আমরা বলি, সেই FDA অ্যাপ্রুভাল যে ওষুধ আছে সেই ওষুধই কিন্তু দেওয়া হয়। তার মধ্যে আপনাদের বাচ্চারা হয়তো অনেকে রিসপেরিডন পায়, শুনেছেন তো, দেখেছেন তো, অনেক বাচ্চা যাদের ডাক্তারবাবুরা রিসপেরিডন দেন, অ্যারিপ্রিপ্রোজল দেন, বা অনেক সময় ADHD থাকলে মিথাইল ফেনিডেট, যেগুলোকে স্টিমুলেন্ট ড্রাগ বলা হয়। খুবই এটাও কিন্তু একেবারে যে 100% কিছু পজিটিভ বলা যাচ্ছে তা কিন্তু নয়। অনেক বাচ্চার ক্ষেত্রে হয়তো সামান্য কিছু এফেক্ট স্পিচের জায়গায় বা ইরিটেবিলিটির জায়গায় পাওয়া গেছে, কিন্তু ডেফিনিটিভ করে কিছু বলা খুব মুশকিল। সেই জন্য এই জায়গাগুলো খেয়াল রাখবেন। এবং মেনলি আমরা যেটা বলি যে আর্লি ডায়াগনোসিস, আর্লি ইন্টারভেনশন অ্যান্ড প্রপার থেরাপি,
এই জায়গাটায় আমাদের সবসময় স্টিক করে থাকতে হবে। নমস্কার। অনেক ধন্যবাদ। এবার ডক্টর কৌস্তব রয়কে অনুরোধ করবো যদি উনি অল্টারনেটিভ ট্রিটমেন্ট ইন অটিজম নিয়ে দু চার কথা বলেন আমাদের। নমস্কার। প্রথমে আজকে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে প্রোগ্রামের অর্গানাইজ করার জন্য আমি টিম রসায়নকে একটা ধন্যবাদ জানাতে চাইছি। আর আমার যে টপিকটি বলা হলো, আমার বলার আগে ম্যাডাম ম্যাক্সিমাম পার্টটাই কভার করে দিয়েছেন আমার মনে হয়। তো ওনার কথা সূত্র ধরেই আমি কতগুলো ছোট ছোট জিনিস একটু আপনাদেরকে বলছি। প্রথম কথা, আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করতে এসেছি, এএসডি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সেইটা বলতে ব্যাপারটা খুব খারাপ লাগছে কি আমরা এই রোগটা কি কারণে হচ্ছে, হ্যাঁ, সেই ব্যাপারটা কিন্তু আমরা এখন অব্দি জানি না যে কি কজ। হ্যাঁ, আমরা অনেক কিছু জিনিস হয়তো বলছি যে হ্যাঁ মনোজাইগোটিক টুইনস বা অন্যান্য আরো অনেক থিওরি সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এইটার এখন অব্দি এক্সাক্ট কজটা আমরা জানি না। এবার আসছি ট্রিটমেন্ট প্রোটোকল গুলোর ক্ষেত্রে। আমরা সিমটমের যে ব্যাপারগুলো সেগুলো তো আপনারা সকলেই আশা করি জানেন, সেটা নতুন করে বলার কিছু নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিমটমের ক্যাটাগরি গুলোকে 3-4টে ভাগে ভাগ করি। অটিজমটাকে আমাদের কাছে যেরকম পেশেন্ট আসে, আমরা 3টে ক্যাটাগরিতে মোটামুটি দেখতে পাই পেশেন্ট। একটা হচ্ছে হাই ফাংশনিং, লো ফাংশনিং, আর একটা হচ্ছে ভার্চুয়াল অটিজম। ভার্চুয়াল অটিজমটা মেনলি এএসডির আন্ডারে পড়ে না, কিন্তু তা সত্ত্বেও ভার্চুয়াল অটিজমটা একমাত্র জিনিস যেটা হচ্ছে রিভার্সেবল ক্ষেত্র। আর যেটাতে আমরা যে পজিটিভ ফ্যাক্টর গুলো থাকে সেই ফ্যাক্টর গুলোকে একটু মডিফাই করলেই আমরা সেটাকে আবার নর্মাল হতে পারে। আর হাই ফাংশনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা একটু যদি ব্যাপারগুলোকে ম্যানেজ করা যায় ঠিকঠাক করে, তাহলে অনেকটা স্বাভাবিক যে বাচ্চার মতো অনেকটা আচরণ করেন। ম্যাডাম যেটা বললেন যে কোনোভাবেই এটা পুরোপুরি কিওর সম্ভব নয়, অনেকটাকে আমরা ম্যানেজ করতে পারি। লো ফাংশনিং এর ক্ষেত্রে একটু ডিফিকাল্ট ব্যাপারটা। মেনলি 3টে ক্যাটাগরি অফ সিমটম নিয়ে আমরা দেখতে পাই পেশেন্টকে আসছে। একটা হচ্ছে ভার্বাল বা নন ভার্বাল কমিউনিকেশন, যেটা তার সাথে হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনের যেটা প্রবলেম, তার সাথে হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জেস, যেগুলো একটা মুভমেন্ট রিপিটেডলি একটা কাজ করে যাওয়া বা এই লক্ষণগুলো আপনারা সকলেই ব্যাপারটা জানেন। এবার ট্রিটমেন্ট প্রোটোকল যেটা আমাকে বলতে বলা হলো, অল্টারনেটিভ ট্রিটমেন্ট, আমার মেথড অফ ট্রিটমেন্টের ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট আছে। একদমই কনভেনশনাল ওয়ে অফ ট্রিটমেন্ট, মডার্ন মেডিসিনের যেরকম ট্রিটমেন্ট, আমাদেরও ঠিক স্পেসিফিক এইটার ক্ষেত্রে কিন্তু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট আমাদের নেই। এটার ক্ষেত্রে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট আমাদের নেই। সেক্ষেত্রে আমাদেরকে এই ডিজিজটাকে ম্যানেজ করে এবং লাইফ লং ব্যাপারটাকে ম্যানেজ করে চলতে হবে। ব্যাপারটা হচ্ছে অটিজম যখন ডেভেলপ করে একটা বাচ্চার শরীরে, তার সাথে কিন্তু শুধু অটিজম থাকে না, আরো অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন ধরনের লক্ষণ আমরা দেখতে পাই। যেমন অটিজম বাচ্চাদের মেনলি যে সিমটম গুলো, ধরুন ঘুম রাত না আসা, হ্যাঁ, নকটার্নাল এনালাইসিসের প্রবলেমটা, তার সাথে হচ্ছে কনস্টিপেশন বা এক্সেসিভ অ্যাঙ্গার, হ্যাঁ, ইরিটেবিলিটি, এই যে ব্যাপারগুলো। আবার যখন বাচ্চাটি বড় হতে শুরু করেছে তখন আস্তে আস্তে ডিপ্রেশন বা ফোবিয়া, এই টাইপের ব্যাপারগুলো আসতে থাকে। তো কনভেনশনাল ট্রিটমেন্টের সাথে বা যে কোনো মেথড অফ ট্রিটমেন্টের সাথে আপনাদেরকে যেমন সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা যেগুলো সাইকোলজিক্যাল সাপোর্ট যেগুলো রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এই জায়গাগুলোকে যেমন কভার করা আছে, তার সাথে আমাদের ট্রিটমেন্ট মেথডে আমরা অল্টারনেটিভ সিস্টেম মেডিসিন বা হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি যে বাচ্চার যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, আমাদের ট্রিটমেন্টটার মেথডটার নাম হচ্ছে কনস্টিটিউশনাল ওয়ে অফ ট্রিটমেন্ট। কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বাচ্চাদের যে স্টেজটাতে আমরা প্রথমে পাই, সেখান থেকে কিন্তু অনেকটা ম্যানেজ করতে পারি। পুরোপুরি কিওর কখনোই সম্ভব না, বাচ্চা আগের থেকে অনেকটা বেটার থাকে। কিন্তু তার সাথে যেটা অ্যাওয়ারনেস ডে, যেটা ম্যাডাম বললেন আমার আগে, যে আগে ব্যাপারটা অ্যাওয়ারনেস ছিল না, এখন অ্যাওয়ারনেসটা এসছে। তো আমার পার্সোনালি মনে হয় এখনো অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে কিন্তু অনেক ঘাটতি রয়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা যখন বারবার ধরে ক্লিনিক্সে বলি যে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট বা সাইকিয়াট্রিস্ট অ্যাপ্রোচ বা মেডিটেশন অ্যাপ্রোচ, এই ব্যাপারগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নেগলেক্ট করে যাওয়া হয়, যেটা একদমই করবেন না আপনারা কেউই। যে ব্যাপারগুলো যখনই আর্লি ডায়াগনোসিস এবং আর্লি টু ট্রিট, এই জায়গাটা ভাবতে হবে। আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে জায়গাটা হচ্ছে আমরা উই ট্রিট নট দ্য ডিজিজ, ট্রিট দ্য পেশেন্ট। আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট করি, ডিজিজটার নয়। পেশেন্টের ক্ষেত্রে বলতে আমরা যখন 2-3টে বাচ্চা ধরুন অটিজম হয়েছে, 2-3টে বাচ্চা কিন্তু ডিফারেন্ট ওয়ে অফ সিমটম দিয়ে রিপ্রেজেন্ট করতে থাকে। একটা অটিজমের বাচ্চার মধ্যেই যে অটিজমের সমস্ত কিছু লক্ষণ পাবো সেটা কখনোই নয়। একটা বাচ্চার ক্ষেত্রে দেখা গেল কিছু কিছু লক্ষণ খুব প্রকট ভাবে আছে, আবার আরেকটি বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু লক্ষণ সেগুলো কম আছে। এবার অ্যাকর্ডিং টু সিমটোমেটোলজি আমাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা পুরোপুরি ডিফারেন্ট হয়ে দাঁড়ায়। এবং তার সাথে আমরা গুরুত্ব দিই যে বাচ্চাটির প্রিভিয়াস হিস্ট্রি, যেটা হ্যাঁ আগে কি কি পাস্ট হিস্ট্রিতে ডিজিজ হয়েছে,
ছোট থেকে বড় বয়সের মধ্যে, বা ইন্ট্রাইউটেরাইন লাইফে যদি কোনো ডিজিজ থাকে তার ভিত্তিতে আমাদের ট্রিটমেন্টটা ডিফার করে। অটিজমের কোনো ডায়াগনোসিস বা এর ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট ডিফার করে না, অটিজমের ডায়াগনোসিসে কোনো ডিফার করে না। অটিজমের ট্রিটমেন্ট বা আমাদের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা আমরা ডিফার করি শুধুমাত্র প্রিভিয়াস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সেই সবগুলো দেখে আমরা একটা সিমটোমেটোলজি তৈরি করে তার ভিত্তিতে মেডিসিনটা প্রেসক্রাইব করি। আর একটা জিনিস যেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেগুলো বলা হলো, যেটা সাইকোলজিক্যাল সাপোর্ট যেগুলো রয়েছে, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, সেগুলো যেমন চলছে, তার সাথে ডায়েটের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এসডি পেশেন্টের ক্ষেত্রে। ডায়েটের ক্ষেত্রে ব্যাপারটা অবশ্যই ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টরা ব্যাপারটা বেটার বলতে পারবেন, কিন্তু আমি আমার বেসিক প্রোটোকলে 3টে জিনিস বলে থাকি, SF, GF আর CF। এই 3টে কথা আমরা অনেকেই জানি। এই 3টে বলা হয় ক্যাসেন ফ্রি, গ্লুটেন ফ্রি আর সোয়া ফ্রি। এই 3টে জিনিসকে যদি আমরা ডায়েটের ক্ষেত্রে মেনে চলি তাহলে আমরা অনেক লেটেস্ট স্টাডি গুলোতে দেখতে পাচ্ছি যে বাচ্চারা কিন্তু আগের থেকে অনেক পার্সেন্টেজে কিন্তু অনেকটা চেঞ্জ আছে। এটা সব থেকে বেটার ডায়েটিশিয়ানরা বলতে পারবেন। তো আমার মনে হয় একটা অটিজম বাচ্চার কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়, তাদের ডায়েটটাও কিন্তু একটু ডিফারেন্ট হওয়া উচিত দেন নর্মাল চাইল্ড। তো তার ভিত্তিতে সেটা ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে চলা উচিত। আর লাস্ট বাট নট লিস্ট যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে ট্রিটমেন্টের সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে স্ক্রিন, যেটা আমরা মোবাইল, গেজেট বা এইগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। এর ক্ষেত্রে একটা ছোট্ট প্রোটোকল আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি। ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ানদের একটা ছোট্ট থিওরি বলছে যে 2 বছরের কমে বাচ্চাদেরকে কোনো রকম গেজেট, ইলেকট্রনিক গেজেট, মোবাইল, ল্যাপটপ, এই সব গেজেটগুলো ব্যবহার একদমই উচিত নয়। আমরা অনেকেই এটা করে থাকি, এই ব্যাপারগুলো একদমই করবে না। এবং এটা সব থেকে বেশি এসেছিল কোভিড এর টাইমে, যখন আমরা ঘরে লকডাউনে ছিলাম, তখন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই গেজেট গুলো ইউজ অনেক পরিমাণে বেড়ে গেছিল। তো তার ফলশ্রুতিতেই কিন্তু ভার্চুয়াল অটিজম যেটা আমরা বলি সেটা অনেক বেড়ে গেছিল। তাই ভিত্তিতে বলা হচ্ছে স্ক্রিনটাকে একটু রাখতে হবে। 2 বছরের পরে হলে সেক্ষেত্রে একটা জিনিস বলা হচ্ছে পার ডে নট মোর দ্যান 40 মিনিট, নট মোর দ্যান 40 মিনিট, বা উইকের ক্ষেত্রে হিসাব করলে 3 দিন মতো। এই জায়গাগুলোকে যদি আমরা একটু ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের বাচ্চাগুলোকে স্বাভাবিক বাচ্চার মতো রাখতে পারবো। কখনোই কিওর করা সম্ভব নয়, কিন্তু যতটা চেষ্টা করা যায় সেটা করতে হবে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আরেকটা ব্যাপার, যত আর্লি এজে আমরা ট্রিটমেন্টটা শুরু করতে পারবো তত ভালো। আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট দিয়ে অটিজমটাকে সারাতে পারবো না, কিন্তু অটিজমের সাথে যে লাইফস্টাইল গুলো অল্টারেশন হয়েছে সেই লাইফস্টাইল ম্যানেজটাকে কিন্তু আমরা করতে পারবো। একটা অটিজম বাচ্চা যে যে সিমটম গুলো আনুষঙ্গিক ক্ষেত্রে থাকে, সেই প্রত্যেকটা সিমটম গুলোকে যদি আমরা আস্তে 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 কমিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু অটিজম যে বাচ্চাদের রয়েছে তারা অনেকটা ঠিক থাকবে আমাদের তুলনায়। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ। এরপর মিসেস অনিন্দিতা মুখার্জিকে অনুরোধ করবো যদি বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট ফর অটিজম নিয়ে কিছু কথা আমাদের বলেন। ম্যাম স্পেসিফিক্যালি পেরেন্ট ম্যানেজমেন্টের উপর জোর দিয়ে বলবেন। আমাদের এখানে সবসময় পেরেন্টরা আসেন অনেক সমস্যা নিয়ে, তো আমার মনে হয় ম্যামের কথাগুলো একটু মন দিয়ে শুনুন, আগামী দিনে আপনাদের ওইগুলো খুব সুবিধা হবে। নমস্কার সবাইকে, ধন্যবাদ রোশনাই এরকম একটা পরিবেশে বলতে পারার একটা সুযোগ পাওয়ার জন্য। আলোটা অন্ধকার তাই দেখতে পাচ্ছি না। এর আগে আমার আগে দুজন যে বলে গেলেন, দুজন ডাক্তার দিদি আর ডাক্তার বাবু, হ্যাঁ এটা খুব ভালো হয়েছে আলোটা জানা। এটাই দেখতে চাইছিলাম যে এখানে উপস্থিত মায়েদের সংখ্যা বেশি না বাবাদের সংখ্যা বেশি, সেটা দেখতে চাইছিলাম। মায়েদের সংখ্যা বেশি মনে হচ্ছে, তাই না? এই যে জায়গাটা আমার যেটা বলতে চাইছি, কেন আমি দেখতে চাইলাম, আমি মায়েদের একটু জিজ্ঞাসা করব যে এই বাচ্চারা এরা তো একটু সাধারণভাবে যে অন্য বাচ্চা তাদের থেকে একটু অন্যরকম, এদের পেছনে সময় দিতে গিয়ে কি নিজের জন্য একটু সময় বার করা যায়? করা যায় না। এটাই কিন্তু সবচেয়ে বড় জায়গা।
প্রথম কথা, আমি যদি ভালো না থাকি তাহলে কিন্তু আমার আশেপাশের পরিবেশকে আমি ভালো রাখতে পারবো না। আমি জানি এটা খুব চ্যালেঞ্জিং জায়গা এই বাচ্চাদের হ্যান্ডেল করা, বিশেষ ক্ষেত্রে যখন এরা হাইপার অ্যাক্টিভ হয় বা অনেক বেশি ছটফটে হয়। এদের নিয়ে লোকজনের বাড়িতে যাওয়া এটা বেশ সমস্যার জায়গা হয়ে যায়। কিন্তু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে, আমি মায়েদের উদ্দেশ্যে বলছি, বাবারা তো বেশিরভাগ সময় বাইরের কাজে থাকেন, আমাদের দেশে যা দেখি চিত্র। মায়েরা প্লিজ নিজেদের খেয়াল নিজেরা রাখবেন। যতটা বলি হয় যে পরিমাণ মতো, বাচ্চা যখন জেগে থাকছে নিজের ঘুমটাও কিন্তু খুব দরকার। বাচ্চার সঙ্গে অ্যাডজাস্ট করে ঘুমানোর ব্যাপারটাকে ম্যানেজ করবেন। এবং খাওয়া দাওয়ার উপর খুব বিশেষভাবে যত্ন করবেন নিজেকে। মানে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন মানসিকভাবে বা শারীরিকভাবে, আপনার বাচ্চাটা কিন্তু মোটেই ভালো থাকবে না। এই অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যায় যে কমিউনিকেশন প্রবলেম, যোগাযোগটা অসুবিধা হয় শুরুর দিকে। তো এই কথা বলতে গেলে বলতে হয় যে আমরা না দেখেছি, আমি আমার এই 27-28 বছরের অভিজ্ঞতায় দেখেছি সবসময় এই বোধহয় কিছু ফেলে দিল, এই বোধহয় কাউকে মারলো, এই বোধহয় কাউকে জড়িয়ে ধরলো, এরকম একটা সংকুচিত থাকেন। কিন্তু বাচ্চাকে যদি সরিয়ে রাখেন সবার থেকে, বাচ্চার কিন্তু কমিউনিকেশন প্রবলেমটা আরো বাড়বে ছাড়া কমবে না। সেই জন্য অন্য বাচ্চাদের সঙ্গে বাচ্চাকে মেশার সুযোগ করে দিতে হবে। আর নিজেদেরও একটু সময় নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ রাখা, বা বন্ধু বান্ধব বা পরিচিত মানুষদের সঙ্গে যোগাযোগ রাখা, এটা কিন্তু করতে হবে। দেখুন, বিরক্ত হলে ধরুন 10 জন মানুষের সঙ্গে আপনার পরিচয় আছে, সেখানে হয়তো 5 জন মানুষ বিরক্ত হবেন এই দুষ্টুমি বা ছটফটানিতে, কিন্তু হয়তো 3 জন বিরক্ত হবেন না। সেই 3 জনের কাছে তো যাওয়া যেতে পারে। এই জায়গাটা বোঝার জন্য মানুষজনের সঙ্গে কিন্তু মেলামেশাটা বাড়াতে হবে। আজকের দিনে এমনি সাধারণভাবে দেখতে গেলেও আমাদের এই মানবিক যে স্পর্শ বা টাচ, এটা কিন্তু ভীষণ কমে যাচ্ছে। আমাদের ছোটবেলাতে আমরা দেখতাম বিজয়ের পরে প্রত্যেকের বাড়ি যেতেন, বা এমনিতেই একটা আদান প্রদান ছিল। এখন সন্ধে হলেই তো বাড়িতে টিভি সিরিয়াল চলতে থাকে। আর বিজয়ার পরের এই জায়গাটা তো দেখছি খুব ফোনেই সারা হয়। কোলাকুলি করা বা পায়ে হাত দিয়ে প্রণাম করা, এগুলো একদম বন্ধ হয়ে গেছে। এগুলোরও খুব প্রয়োজন আছে, কারণ বাচ্চারা ভীষণ দেখে শেখে তো। আর এই বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস আমার বলার, সেটা হচ্ছে যে প্রথম দিকে যেটা দেখা যায় যে অনেক বাচ্চা কিন্তু এই কমিউনিকেশন প্রবলেম মানে স্পিচ প্রবলেম থাকে। এর জন্য তো আপনারা নিশ্চয়ই স্পিচ থেরাপিস্ট বা অকুপেশনাল থেরাপিস্ট বা এই ভোকেশনাল থেরাপিস্টের সাহায্যগুলো নিচ্ছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়িতেও এই জায়গাটা একটু আপনাদের মনে রাখতে হবে। বাচ্চা হয়তো মুখে বলতে পারছে না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু হয়তো বোঝাবার চেষ্টা করছে, কিন্তু ভীষণভাবে কমিউনিকেট করতে হবে। মা যেহেতু ওয়ার্কিং, মা মাঝে মাঝে যায়, এখানে রোলটা বদলে গেছে, রোল রিভার্সাল হয়ে গেছে। বাচ্চাটা সবই ঠিক আছে, কিন্তু ওই মাঝে মাঝে একটুখানি অফ হয়ে যায়। ভাবতে পারেন ওই ছোট্টবেলা থেকে এই চ্যালেঞ্জ ফেস করে বাবা মা ছেলেটাকে BCA পড়াতে নিয়ে গেছে, এবং BCA কমপ্লিট হওয়ার পর আমার সাথে দেখাও করেছে। আমি জিজ্ঞাসা করলাম এবার কি করবে, বললো চাকরি করবে। সুতরাং হাল ছাড়ার কোনো জায়গা নেই। যে চ্যালেঞ্জ সামনে এসছে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, এবং চ্যালেঞ্জের মোকাবিলা করে এই যে আমি কথাগুলো বললাম, এটা গল্প কথা নয়, একদম মানে আমার খুব টাটকা অভিজ্ঞতার কথা বললাম। এভাবেও পারা যায়, এভাবেও পৌঁছে দেওয়া যায়। যে আজকের যে কচি কাচাগুলো ঘুরে বেড়াচ্ছে এখানে, তারাও নিশ্চয়ই এমন একটা দিন আসবে যার যেখানে প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ ঘটবে,
এবং সেটা ঘটবে আপনাদের এই প্যারেন্টদের সহযোগিতায়। প্রথম কথা হচ্ছে সিচুয়েশনকে বা পরিস্থিতিকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, মাথায় হাত দিয়ে বসে পড়লে হবে না, অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, এখন এই পরিস্থিতি, আমি এখন কি করতে পারি, আমাকে অ্যাকশন প্ল্যান করতে হবে। আমাকে অ্যাকশন প্ল্যান করে সঠিক জায়গায় যেখানে যেখানে যোগাযোগ করলে আমি বাচ্চাকে হ্যান্ডেল করতে পারবো ঠিকঠাক করে, সেই জায়গায় যোগাযোগ করি। বাচ্চাকে একটা সুস্থ রাস্তা দেখাতে পারলেও এরাও ফুলের মতো ফুটে উঠবে একদিন, চারদিক আরো উজ্জ্বল হয়ে যাবে। রোশনাইয়ের আলো আরো 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 বেশি করে জ্বলবে চারদিকে। অনেক শুভেচ্ছা রইল রোশনাইয়ের জন্য, আর আপনাদের ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবার ডক্টর শ্রীময়ী তরফদারকে অনুরোধ করবো যদি শেডিউলশিপ নিয়ে আমাদের দুটার কথা বলেন। আমি যেটা নিয়ে কথা বলতে চাইছি আজকে, আমাদের খানিকটা সেই সূত্রে কথা বলেছেন। বলেছেন আমি ভারতের যে ভূমিকাটা থাকে আমি সেই জায়গাটা বলতে চাই। এখানে একটু হাসপাতালে বলবেন যে তাদের একাধিক সন্তান রয়েছে, তার মধ্যে একজনের আমি যে জায়গাটা নিয়ে আমার গবেষণার কাজ, সেটি আমার মাস্টার্সের সময় করা, অনেকদিন আগে করা। তখন আমি অটিজমের যারা তাদের ভাই বোন আছে সেরকম নিয়ে ভাই বোনদের নিয়ে আমি কাজ করেছি, এবং কাজ করতে গিয়ে তাদের নানান অভিজ্ঞতা, তাদের পরীক্ষা নিরীক্ষা সব জায়গাটাই দেখেছি। সামাজিক দুটো জায়গার কথা আমি একটু বলবো। প্রাথমিক যেটা, সেটা হলো যে রোশনাইয়ের কর্ণধার তার সাথে অটিজম বাচ্চা, যেটুকু আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে এতক্ষণ ধরে শুনলাম যে স্পেশাল চাইল্ড অবশ্যই, যেটা কিউরেবল নয়, কিন্তু এদেরকেও, এদের ভেতর যে প্রতিভা আছে, সুপ্ত প্রতিভা আছে, এরাও যে মানে অটিজম। আমি কি একটু 2 মিনিট টাইম পেতে পারি? আমি জাস্ট অটিজম বাচ্চাদের নিয়েই কেন কাজকর্ম, মানে এটা কি উদ্দেশ্য? আমি হচ্ছি পিডিয়াট্রিক সাইকোলজিস্ট, এসএসকেএম হসপিটাল, ডিপার্টমেন্ট অফ নিওনেটোলজি। যখন 2011 সালে আমি জয়েন করি, সেখানে আমি বিভিন্ন ধরনের বাচ্চা যাদের এরকম ডিসেবিলিটি রয়েছে তাদের দেখা শুরু করি। এবার সেখান থেকে আমার মাথায় এলো, অ্যাজ এ বিইং এ সাইকোলজিস্ট, একা হয়তো এই বাচ্চাগুলোকে বোঝা যায় না বা ট্রিটমেন্ট করা যায় না। যদি আমরা একটা টিম হিসেবে কাজ শুরু করি, এদের ট্রিটমেন্ট অনেক বেটার হয়, প্রগনোসিস অনেক বেটার হয়। সেখান থেকেই রোশনাইয়ের জন্ম, 2013 সাল থেকে রোশনাইয়ের জন্ম। সেখান থেকে দীর্ঘ পথ চলা, 1 জন 2 জন 3 জন করে বাচ্চা আস্তে আস্তে এসছে। মূলত আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে এই অটিজমের ট্রিটমেন্ট নিয়ে না বর্তমানে ব্যবসা চলছে, যার জন্য একটা 800 টাকা, 900 টাকা, 1200 টাকা, 1500 টাকা সেশন চার্জেস। এবার আমাদের এখানে প্রচুর বাবা মা আছেন যারা সেই টাকাটা দিতে পারেন না, কিন্তু অটিজম এমন একটি সমস্যা যেটা নিয়ে বাচ্চাটি জন্মায় এবং সারা জীবন আমৃত্যু বাচ্চাটির সেই সমস্যা থেকে যায়, যার জন্য বাচ্চাটির একটি নিয়মিত থেরাপি সেশনের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের থেরাপির প্রয়োজন হয়, যেটা প্রচণ্ড ব্যয় সাপেক্ষ, খরচ সাপেক্ষ। আমাদের রোশনাইয়ের লক্ষ্য হলো খুব স্বল্প মূল্যে অত্যন্ত ভালো কোয়ালিটির সার্ভিস সেখানে প্রোভাইড করা, এটা মূলত। এবং দ্বিতীয়ত আমরা যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে এই ধরনের বাচ্চাদের মেইন স্ট্রিম স্কুলিংয়ের ক্ষেত্রে খুব সমস্যা রয়েছে। আমাদের প্রচুর বাবা মা এসে বলেন যে ওকে স্কুল থেকে বের করে দিয়েছে, ও তো আর আসছে না, করছে না। তো সেই জায়গাটা থেকে আমরা চেয়েছি, আমরা স্কুল শুরু করেছি। আমাদের যেটা বোসপুকুর ব্রাঞ্চ আছে, আমাদের রোশনাইয়ের 2টো ব্রাঞ্চ, আমাদের একটা বোসপুকুরে আছে, একটা ডানলপে আছে। তো বোসপুকুর ব্রাঞ্চে অলরেডি আমরা স্কুল শুরু করে দিয়েছি, ডানলপ ব্রাঞ্চে আমরা স্কুল শুরু করতে চলেছি। যার জন্য আমরা চেষ্টা করছি যে যাতে খুব স্বল্প খরচে এই বাচ্চাগুলোর ট্রিটমেন্টের ব্যবস্থা, স্কুলিংয়ের ব্যবস্থা, মেইন স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা। সেখানে কেমন সাড়া পাচ্ছেন?
সাড়া পাচ্ছি, মিশ্র সাড়া পাচ্ছি। খুব যে একটা ডানলপের ক্ষেত্রে সবে যেহেতু আমরা শুরু করেছি, ঘোষপুকুরে আমরা প্রচুর সাড়া পেয়েছি, কিন্তু ডানলপে যেহেতু আমরা সবে শুরু করেছি, এখনো সেরকম ভাবে সবাই জানে না যে ডানলপে এরকম একটা স্কুল আছে, এরকম একটা সংস্থা রয়েছে যারা বাচ্চাদের জন্য কাজ করছে, যেসব বাচ্চার সমস্যা রয়েছে, স্পেশাল বাচ্চাদের। আস্তে আস্তে যেরকম ভাবে প্রচার বাড়বে, জানতে পারবে, আশা করি বাচ্চারা আমাদের কাছে আসলে। একটা অটিজম শিশু, সেও যে বিসিএ পড়ে একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন অটিজম শিশু সেও যে সুন্দর একে চিত্রশিল্পী হতে পারে, বা আজকে আমরা যে বাচ্চাটির গান শুনলাম ভীষণ সুন্দর সুরে গাইলো, তার স্পিচে হয়তো একটু সমস্যা হয়েছে কিন্তু এত সুন্দর সুরে গাইলো, সেও যে একজন গায়ক হয়ে উঠতে পারে, এটা বিশ্বাস করানো কতটা সম্ভব হবে? এটা একদমই বিশ্বাস করানো সম্ভব। তার কারণ যদি অটিজমকে আমরা বুঝতে চাই তাহলে দেখবো অটিজম হচ্ছে একটা কমিউনিকেশন ডিসেবিলিটি, যে ক্ষেত্রে প্রধানত কিন্তু বাচ্চাটির আমি যেরকম কথা বলছি, আপনি বলছেন আমি বুঝতে পারছি, বা এই যে আপনি নট করছেন তার মানে আপনি আমার কথা বুঝতে পারছেন, এই যে একটা রেসিপ্রোকাল কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা কিন্তু এই বাচ্চাগুলোর মধ্যে হয় না। কিন্তু এই বাচ্চাগুলোর মানে এই নয় যে তাদের বুদ্ধি কম, তারা বুঝতে পারে না, বা তাদের অন্য ধরনের যোগ্যতা নেই, সেই ব্যাপার কিন্তু একদমই নয়। এরা কোনো কোনো ক্ষেত্রে এক্সট্রিম ট্যালেন্টেড হয়, কেউ কেউ আঁকায় ভীষণ পারদর্শী হয়, বিভিন্ন ধরনের হাতের কাজ এরা ভীষণ সুন্দর করে, গান খুব ভালো করে, বিভিন্ন ধরনের আর্ট ফর্ম এরা ভীষণ পারদর্শিতা দেখায়। আর যাদের আইকিউ এর জায়গাটা বেটার, আমারই এখানে একটি বাচ্চা ছিল যে আজকে কিন্তু কলেজে পড়ছে, তার আসার কথা ছিল কিন্তু সে বলেছে ম্যাম আমার তো ক্লাস 4টে অবধি ক্লাস, আমি কি করে আসবো? তার কারণ এদের রিজিডিটি থাকে, ওই যে 4টে অবধি ক্লাস না করে তো আসতে পারবে না, হয়তো 4টে অবধি ক্লাস করার পর আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার আগে যদি এসে উপস্থিত হতে পারে হবে। তো রিজিডিটি থাকে। অটিজম মানে একটা স্পেকট্রাম, অটিজম মানে হচ্ছে কিছু প্রতিবন্ধকতা, যেই জিনিসগুলো আজন্ম থাকে, কিছু না কিছু। সেই প্রতিবন্ধকতাগুলো কখনোই কোনো প্রতিভার মানে প্রতিবন্ধকতা ঘটায় না, বিকাশে বাধা হয়ে দাঁড়ায় না। তার ভেতরেও ঠিক আমাদের মতো স্বাভাবিক মানুষের মতোই সমস্ত কিছু একদম বেশ কিছু জিনিস থাকে, যেটা হচ্ছে যে প্রধান জিনিস যেটা থাকে সেটা হচ্ছে কত ছোট বয়সে আমরা আইডেন্টিফাই করতে পারছি, কত ছোট বয়স থেকে আমরা থেরাপি শুরু করতে পারছি, কত অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি আমরা প্রোভাইড করতে পারছি। কত বয়স থেকে এটা বোঝা যায়? 18 মাস থেকে 2 বছরের মধ্যে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। যদি আমাদের ডাক্তারি শাস্ত্রের ডায়াগনোসিস দিতে দিতে 3 বছর, কিন্তু 18 মাস থেকে 2 বছরের মধ্যে আমরা একটা সাসপেক্ট করে ফেলতে পারি এবং আমরা ট্রিটমেন্ট শুরু করে দিতে বলি। এবং যত আর্লি আমরা করবো আর্লি ইন্টারভেনশন, যত আর্লি আমরা সাপোর্ট প্রোভাইড করব, তত তার প্রগনোসিস বেটার হবে, তত তার ইন্টারভেনশন বেটার হবে। আমাদের এখানেই আছে ইউক বলে একটি বাচ্চা, যে মোটামুটি 16 মাস বয়স থেকে আমরা ওকে দেখছি। সেই ইউককে আজকে দেখলে ইউক স্টেজে উঠবে, একটু পরেই মেমেন্টো নিতে স্টেজে উঠবে। ইউককে দেখলে কিন্তু বোঝা সম্ভব নয় ইউক তার পাশের বাচ্চাটির থেকে আলাদা। আর একটা বিষয় না জেনেই পারছি না, সেটা হচ্ছে 2013 সাল থেকে পথ চলা শুরু, যাতে এই আমাদের সমাজে, আমাদের দরিদ্র মানে একেবারেই যথেষ্ট গরিব আমাদের বাবা মারা, বিশেষত অটিজম আক্রান্ত যখন জানতে পারে তার শিশুটি হয়েছে, তারা প্রায় ভেঙেই পড়ে। সেক্ষেত্রে এরকম একটা সংগঠন গড়ে বাবা মায়েদের কতটা সচেতন করতে পারলেন? আমার বাবা মারা, যেই বাচ্চার বাবা মারা এখন আমাদের কাছে থেরাপিতে আসে, তারা যখন বলে যে ম্যাম ওর স্কুলে পড়ে সেই বাচ্চাটি তারও কিছু সমস্যা আছে, আমি তার মাকে বলেছি মনে হচ্ছে ওর কিছু সমস্যা আছে, ওকে একবার দেখান, এটাই আমাদের সার্থকতা। যে ওনারা এখন চিনতে পাচ্ছেন, ওনারা আইডেন্টিফাই করতে পাচ্ছেন, ওনারা বলছেন যে তোমরা দেখাও, এটা বড় হলে কমে যায় না, বড় হলে কথা বলবে না। যে বাবা মাদের অলরেডি অটিজম শিশু যাদের ঘরে জন্মেছে তাদের তো আপনারা সচেতন করেছেন, কিন্তু ভবিষ্যতেও তো আরো অনেক শিশু জন্মাবে, তবে বুঝতে পারবেন যে কিছু না কিছু সমস্যা আছে এবং সঙ্গে সঙ্গে সতর্ক হন এবং ব্যবস্থা নিন। একেবারে ডক্টর হিসেবে অসংখ্য ধন্যবাদ যে এত স্পষ্ট করে এত পরিষ্কার করে আপনারা জানেন। আর সব থেকে বড় কথা, আমরাও জানতাম না যে এই অনুষ্ঠানটা না হলে বা রসায়নের মতো এত সুন্দর একটা সংগঠন যদি না থাকতো, যদি তারা গরিব বাবা মার পাশে, সমাজের এই যে গরিব বাবা মার পাশে এসে তারা না দাঁড়াতো, তাহলে বোধহয় এত আমাদের বাংলার ঘরে ঘরে এত শিশু রয়েছে, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শিশুকে তারা কেউ বিসিএ পড়ছে, কেউ চিত্রশিল্পী হয়েছে, কেউ বা বড় গায়ক হয়েছে, আমরা কিন্তু আমাদের সেই সমাজে সেই জায়গায় পৌঁছে দিতে পারতাম না। অসংখ্য
অবশ্যই রসনাইকে ধন্যবাদ এবং তাদের শুভেচ্ছা, এবং ভবিষ্যৎ প্রজন্মে যারা রয়েছে বা যারা জন্মাবে ভবিষ্যতে, প্রত্যেক বাবা মাকে একটাই সচেতনতা বার্তা এই বিশ্ব অটিজম সচেতনতা দিবসের 2রা এপ্রিল, যে শিশু যদি অটিজম আক্রান্ত হয় ভেঙে পড়ার কিছু নেই, তাদের পাশে দাঁড়ান, তাদের সচেতন করুন, তাদের উৎসাহিত করুন, এবং তারাও কিন্তু সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। তা কিন্তু আজ প্রমাণিত হলো রসনাইয়ের দৌলতে। দেখতে থাকুন 7 Awake নিউজ। বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি এমন খবরও কিন্তু আমরা তুলে ধরি যা সমাজকে আরো সচেতন করে, আরো সমৃদ্ধ করে। ক্যামেরা শ্যামল পাল, গৌতমী নাথ, 7 Awake নিউজ। জয় হিন্দ।